অর্থ লোপাট সহ অনিয়ম দুর্নীতির আখড়া স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, এতিমদেরই আন্দোলনের মাঠে নামিয়ে কৌশলে গা বাঁচাতে মরিয়া সংঘবদ্ধ চক্র। শীত আসার সাথে সাথে চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, রক্ষা পাচ্ছে না নবজাতকও, কঠোর স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এবং দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, প্রত্যাবর্তনেই বাজিমাতের আশা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। সংঘবদ্ধ চক্রের খপ্পরে পড়ে অর্থ লোপাট সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। অভিযোগ উঠেছে যাদের সম্পদ লুটে নেওয়া হচ্ছে সেই এতিমদেরই আন্দোলনের মাঠে নামিয়ে দিয়েছে চক্রটি। তবে অনিয়মের অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করছেন অভিযুক্তরা। রেজাউল করিম রিপনের ক্যামেরায় রিপোর্ট সালাউদ্দিন সুমনের। দুই শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে রোববার এই বিক্ষোভ করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশু কিশোররা। যাদের মুক্তির দাবিতে এতিমরা রাজপথে নামে শরীরচর্চার সেই শিক্ষক হারুনুর রশিদ ও আবাসিক শিক্ষক ইউসুফ আলী মোল্লার বিরুদ্ধে রয়েছে মোটা অঙ্কের অর্থ লোপাট ও অনিয়মের অভিযোগ। এতিমখানার মালিকানাধীন এই মার্কেটের 12টি দোকান বরাদ্দ দিয়ে প্রত্যেক দোকান থেকে 2.5 থেকে 15 লাখ পর্যন্ত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি দোকান ভাড়ার টাকা এতিমদের ভরণ পোষণের জন্য না দিয়ে নিজের পকেটে ভরেছেন বলে অভিযোগ রয়েছে। দোকান নাম ট্রান্সফার করার জন্য সাবেক অ্যাকাউন্টেন্ট আর লোগা হারুন 2.5 লক্ষ টাকা আমার থেকে নিছে। টাকা নিয়ে পর আপনার নামে ট্রান্সফার করুন না, এটুকু আপনার ছেড়ে দিতে। আমারই এই এতিমখানার কোনো না কোনো নিবাসী বা পুরাতন যারা হোমরা চোমরা আছে তারা এটিকে গ্রাস করার জন্য হাতিয়ে নিয়েছে প্রচুর সংখ্যক টাকা। এতিমখানায় দানের টাকা জমা দেওয়ার বই এটি। 2009 সালের এই জমা বই এখনও শেষ হয়নি। জমা বইয়ের শেষের দিকের 3টি পৃষ্ঠায় দেখা যায় 2011 সালের পর 2015, 17 ও 2020 সালে কয়েক বছর পর পর সামান্য অঙ্কের অর্থ জমা দেওয়া হয়েছে। আজীবন সদস্য যারা, তাদের একটা বই থাকে। আমি বইটা অনেক খোঁজ করি, কিন্তু আমি বইয়ের কিছুই পাইনি, শুধু 2-3টা পাতা পেয়েছি। একটা বই পুরো উধাও। সম্প্রতি অনিয়মের বিষয়গুলো নজরে এলে নড়ে চড়ে বসে বর্তমান গভর্নিং বডি। তবে অভিযোগ অস্বীকার করেন অর্থ আত্মসাতে অভিযুক্তদের অন্যতম এই কর্মচারী। এটা অসত্য কথা এবং এটা হলো স্বার্থান্বেষী মহলের কিছু একটা কর্মকাণ্ড হতে পারে, এটা আমি মনে করি। লাখ লাখ টাকা এটা আমাদের এতিমখানা ফান্ডে জমা পড়ছে না। তো সঙ্গত কারণেই আমরা যখন এদেরকে ধরা শুরু করলাম বা হিসাব চাইলাম, তখন তারা বেঁকে বসলো। আইনি লড়াইয়ের পর এতিমখানার জায়গায় কনকর্ড কন্ডোমিনিয়াম লিমিটেড নির্মিত এই বহুতল ভবনটির মালিক এখন এতিমখানা। ভবনটি বুঝে পেলে এতিমখানার আয় বেড়ে যাবে বহুগুণ। বিষয়টি মাথায় রেখেই স্বার্থান্বেষী একটি চক্র এখানে তৎপর রয়েছে বলে অভিযোগ গভর্নিং বডি। এতিমদের প্রতিপালন ও তাদের উন্নত জীবন গঠনের লক্ষ্য নিয়ে 100 বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠা করা হয় এই এতিমখানাটি। কিন্তু নানামুখী সংকটের কারণে আজ জর্জরিত এই প্রতিষ্ঠানটি। শুভাকাঙ্ক্ষীরা বলছেন, তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে বঞ্চিতই থেকে যাবেন প্রকৃত এতিমরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত শিশুরাও। হাসপাতালগুলোয় বাড়ছে পজিটিভ শিশুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু ও ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। অভিভাবকদের অসচেতনতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। বয়স্কদের তুলনায় শিশু মৃত্যু হার কম হলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মানার। 1.5 বছর বয়সের আদিবা ছোট্ট শরীরে দানা বেঁধেছে মহামারী করোনা, পাশাপাশি জন্ম থেকে আক্রান্ত জটিল কিছু সমস্যায়। অপারেশন করতে নিয়ে আসছি, এখন ওইখানে পজিটিভ ধরা পড়ছে। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটের শয্যা সংখ্যা 20টি হলেও বর্তমানে পজিটিভ রোগীর সংখ্যা 21 জন। এছাড়াও অক্টোবর মাসে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিল যেখানে 43 জন, সেখানে চলতি মাসের 21 দিনেই পজিটিভ রোগী 68 জন। শীত বাড়লে সংকট আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। মাঝে যেটা দেখা গেল 50% বাচ্চা অ্যাডমিটেড ছিল, কিন্তু এখন বেড ফুলফিল হওয়ার পরেও আমরা বাচ্চা নিতে পারছি না। এদিকে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জ্বর, কাশি, ঠান্ডা সহ ভাইরাসজনিত শিশু রোগীর সংখ্যা। 3-4 দিনের ঠান্ডা, জ্বর, নাক দিয়ে পানি পড়ে, কিছু খেতে পারে না, অ্যালার্জি সমস্যা, রক্ত শূন্যতা, নিউমোনিয়া।
শিশুর করোনা পজিটিভের দায় অভিভাবকরা এড়াতে পারেন না জানিয়ে চিকিৎসকরা বলছেন বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। অভিভাবকদের মাধ্যমেই শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। একটু ছুটি পেলে আমরা যে দূর দূরান্তে বেড়াতে যাচ্ছি, যে কক্সবাজার যাওয়া বা বান্দরবন যাওয়া, সেগুলো কিন্তু আমরা দল বেঁধে যাচ্ছি এবং এমন জানি আমরা একটু শিথিল হয়ে পড়েছি যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটাতে ব্যাপারে। শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার তুলনামূলক কম। আর্দ্রতা, সূর্যের তাপ কমে যাওয়া, ভিটামিন ডি এর অভাব সহ নানা কারণে শীতকালে ফ্লু জাতীয় বিভিন্ন সমস্যা ঘিরে ধরে শিশুদের। পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ বাড়াচ্ছে উদ্বেগ, বাড়াচ্ছে শঙ্কা। এ অবস্থায় শিশুর যে কোনো জটিলতায় বিভ্রান্ত না হয়ে নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,416 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,419 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,059 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,65,131 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,419 জনের। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,49,760 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,416 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,183 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,64,611 জন। শীতকাল আসার সাথে সাথে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু বড়রাই নন, আক্রান্ত হচ্ছে নবজাতকও। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরাতে বাধ্য করতে কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত শুরুর সাথে সাথে আবারও ভয়াবহ হতে শুরু করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সেপ্টেম্বর অক্টোবর মাসে গড়ে আক্রান্ত হতো 40 থেকে 50 জন। এখন প্রতিদিন আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে উল্লেখ করে প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানান সাচিবের করোনা বিষয়ক সেলের এই সমন্বয়ক। গত 2 মাস ধরে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে রোগীর যে শয্যা, এগুলো অনেক খালি হয়ে গেছিল। 1/3 রোগী ভর্তি থাকতো মাত্র, কিন্তু এখন পুরোপুরি রোগী ভর্তি হয়ে গেছে এবং এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই উপচে পড়বে রোগী। শুধু বড়রাই নন, নবজাতক শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। এখন পর্যন্ত 4 জন শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে নবজাতক ওয়ার্ডে। কোভিড যে ভাইরাস মার থাকে, সেটা মার শরীর থেকে গর্ভাবস্থায়ও আসে না এবং ব্রেস্ট ফিডেও যায় না। এটা হয় সাধারণত ওই যে হাসি কাশি, যে ড্রপলেট ইনফেকশন, এটা এবং কন্ট্যাক্টের জন্য এই দুইভাবেই আক্রান্ত হয়। এদিকে সাধারণ মানুষকে মাস্ক পরায় বাধ্য করতে আরো কঠোর হওয়ার চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন। যারা আপনার অবজ্ঞা এবং অবহেলাপূর্বক মাস্ক পরিধান করছে না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং ডেফিনেটলি আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, আমরা অসচেতনতা দেখলেই বা অবজ্ঞা যদি দেখি, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 23,648 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্যাম্পাসে না আনলেও কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরে, যার মধ্যে এমসিকিউ ও লিখিত অংশে থাকবে 80 নম্বর, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর থাকবে 20 নম্বর। করোনা ঝুঁকির মধ্যে দেশের 8 বিভাগীয় শহরে এ পরীক্ষা উদ্বেগ বাড়াচ্ছে। করোনা পরিস্থিতিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। সবশেষ বৈঠকে চূড়ান্ত হয়েছে ভর্তি পরীক্ষার পদ্ধতি। সোমবার ডিনস কমিটির সিদ্ধান্তকে অনুমোদন দিল পরীক্ষা সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা হবে দেশের 8 বিভাগীয় শহরে। পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে এমসিকিউ 40, লিখিত 40 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকবে 20 নম্বর। যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তাদের ভোগান্তি কমানোর জন্য এবং এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষাগুলো সারা দেশের 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত। 100 নম্বরের পরীক্ষা নিয়ে আপত্তি না জানালেও বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়াটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন এই শিক্ষক। আমরা যখন সেন্ট্রালি পরীক্ষা নেই, তাতেই অনেক সময় অনেক ধরনের যন্ত্রণা এবং ঝামেলা পোহাতে হয়।
এখন যদি আমরা 8টি বিভাগের সেটি নিতে চাই, তাহলে তার যে একটা ম্যানেজমেন্ট হবে, সেই ম্যানেজমেন্টের দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মহামারীর মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়া হলে তা ভর্তিচ্ছুদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যে লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে হবে, সেটা আসলেই একটা সংক্রমণ ছড়ানোর যে একটা ঝুঁকি তৈরি করছে। যদিও প্রশ্নপত্রের ধরন ও পরীক্ষার সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিক হয়নি পরীক্ষার তারিখও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে পরীক্ষা ছাড়াই একই রোল নাম্বার দিয়ে পরের ক্লাসে যাবেন প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থী। 16 মার্চ পর্যন্ত নেওয়া ক্লাস টেস্ট এবং করোনার কারণে বন্ধের মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে তার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। এছাড়া অনেক শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়া দিয়ে তা আদায় করেছেন, সেগুলো মূল্যায়নের আওতায় আসবে। দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়। মহামারীতে প্রযুক্তির উপর ভর করেই আসছে বড়দিনের আনন্দ। ভার্চুয়ালি সান্টা ক্লজ থাকবে শিশুদের সঙ্গে। শিশুদের সঙ্গে সেন্টার এই প্রযুক্তির মেলবন্ধন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। ভ্যাকসিন এলেই অর্থনীতি আরও বেগবান হবে, এ কারণে 3 কোটি ডোজ ভ্যাকসিন আগাম বুকিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রণোদনা প্যাকেজ ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব না হওয়ায় কর্মসংস্থান ও বিনিয়োগে ভাটা পড়ছে। প্রথম ধাক্কা সামাল দিতে না দিতেই আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত সংখ্যা। গেল মার্চ থেকেই মানুষের জীবন জীবিকায় প্রভাব পড়েছে। তবে করোনার এই সময় বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় বেসরকারি উদ্যোক্তারা মনে করছেন, সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ পুরোটা কাজে লাগানো যায়নি, অনেকটা সমন্বয়হীনতার কারণে। প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা যারা ব্যবসা করেন বা দোকান চালান, 20,000 কোটি টাকার প্রণোদনাটা সম্মিলিত সরকারের প্রচেষ্টার মাধ্যমে তাদের হাতে পৌঁছানো যেত, তাহলে কর্মসংস্থান কিছুটা হলেও চাঙা হতো। এ সময় বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকার কিছু চ্যালেঞ্জও তুলে ধরেন ব্যবসায়ীরা। যদি আমরা পরিসংখ্যানে বলি, তাহলে আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে ডেফিনেটলি একদম টোটালি অটোনোমাস করতে হবে, অন্যান্য দেশের মতো যেন সরকার কোনো ইন্টারফেয়ার করতে না পারে, যা মানছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাও। তবে তিনি জানান, অর্থনীতিতে কোভিড-19-এর ধাক্কা সামলাতে ভ্যাকসিন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 3 কোটি ডোজ অ্যাডভান্স পেমেন্ট করে আমরা বুক করে ফেলেছি এবং এটা করা হয়েছে আপনার $5 কস্ট পড়বে বাংলাদেশে। তো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, আমাদের যা যা রিফর্ম করা প্রয়োজন সেই রিফর্মগুলি নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে সব সেবা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে সরকার, তবে তার সময় সাপেক্ষ বলে জানান সালমান এফ রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সক্ষমতার পুরোটা দিয়েও সরকারি হাসপাতালের চাহিদা পূরণ করতে পারছে না একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। অথচ পরিধি বাড়লে আরও কয়েকশো কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটির প্রধান বলছেন, পর্যাপ্ত জনবল থাকলেও শুধু জায়গার অভাবে এই উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ওষুধের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারি এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট রাশেদ লিমনের। কমিউনিটি ক্লিনিক থেকে সরকারি হাসপাতাল, সব রোগীর চাহিদার মাত্র 40 থেকে 60% ওষুধ সরবরাহ করতে পারে সরকারি তহবিল থেকে। নরমাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব বাইরে থেকে কিনা খান। সরকার তো সবগুলো একসাথে এক জায়গায় আমাদের সাপ্লাই দেয় না, আমাদের যা যা সাপ্লাই দেয় আমরা হচ্ছে তাই সাপ্লাই দিই। বাকি ওষুধ কিনতে হয় নিজেকেই। তবে ফার্মেসিগুলোতে খুচরা পর্যায়ে ওষুধের দাম নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ।
সরকারি বিধিমতে হাসপাতালগুলোর চাহিদা ৭২% ওষুধ নিতে হয় এসেনশিয়াল ড্রাগস থেকে। শুধুমাত্র উৎপাদন সক্ষমতা না থাকায় বেশিরভাগ সময় নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে পারে না ইডিসিএল। তবে ওষুধের দাম আর মান নিয়ে নেই কোনো অভিযোগ। পরিসংখ্যান বলছে ইডিসিএল মোট ৭০টি ওষুধ উৎপাদন করছে, আর এ থেকে বছরে আয় ৭০০ কোটি টাকা। তবে চাহিদার পুরোটা মেটাতে দরকার এর পরিধি বাড়ানো। নার্ভাস সিস্টেমের উপরে অনেক ড্রাগ, সেই অ্যান্টিবায়োটিকগুলি বাড়াতে হবে। আমাদের ওয়াইনম্যান যেমন স্কিনের প্রোডাক্ট আমরা খুব কম করি। কিডনি সিস্টেমে যেমন প্রোস্টেটের জন্য অনেক ড্রাগ, এগুলি ড্রাগগুলি আমাদের তৈরি করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। কম্বিনেশন অফ ভিটামিনস, এই ড্রাগগুলি এখন আমরা তৈরি করছি না, আরও কিছু জিনিস আমাদের এক্সটেন্ড করতে হবে। ওষুধ উৎপাদনে ইডিসিএলকে যত শক্তিশালী করা যাবে তার প্রভাব পড়বে সরকারি হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত। আর সেটি নিশ্চিত করতে পারলেই তার প্রভাব গিয়ে পড়বে গোটা দেশের ওষুধের বাজারে। আর তাই ওষুধের বাজারকে আরও বেশি সহনশীল করে তুলতে ইডিসিএলের সক্ষমতা আরও বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি ইডিসিএল এর ক্যাপাসিটি বাড়ানো যেত, ক্যাপাসিটি মানে হচ্ছে যে এখন এক্সিস্টিং ক্যাপাসিটিতে হয়তো তারা বেশি ওষুধ প্রডিউস করতে পারছে না, তারা যদি নতুন ফ্যাক্টরি নির্মাণ করে তাহলে ক্যাপাসিটি বাড়লে যেটা হবে সেটা হলো যে লোকাল মার্কেটে কিন্তু ওষুধের দাম কমে আসবে। সমস্যা সমাধানে শিগগিরই গোপালগঞ্জের নতুন প্ল্যান্ট চালুর আশ্বাস কর্তৃপক্ষের। তবে এরপরও চাহিদা কতটা পূরণ হবে সে প্রশ্ন থেকেই গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, দিনাজপুরে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। বাজারে দাম বেশি থাকায় সরকারি খাদ্য গুদামে আগ্রহী নন কৃষক। জন্ম থেকেই দুহাত নেই, তারপরও থেমে নেই তার উদ্যম। ৬৮ বছর কেটে গেছে কিন্তু হাত পাতেননি কারো কাছেই। বলছিলাম টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের জগন্নাথ শীলের কথা। বাচ্চাদের প্রাইভেট পড়িয়েই চলে তার সংসার। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কাজ করার দুটো হাতই তার নেই। তারপরও সবই করছেন কারো সহায়তা ছাড়াই। জীবনযুদ্ধে দুপা দিয়েই লড়ছেন সাহসী জগন্নাথ শীল। খাওয়া দাওয়া, লেখা, শিক্ষার্থীদের পড়ানো সহ কোনো কাজই থেমে নেই ৬৮ বছরের এ বৃদ্ধের। ১৯৬৯ সালে এসএসসি পাশ করলেও দুহাত না থাকায় চাকরি মেলেনি কোথাও। তাতে হাল ছাড়েননি জীবন জীবিকার লড়াইয়ে। স্থানীয় ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়েই সংসার চালাতেন। কিন্তু করোনার শুরুতেই বন্ধ হয়ে গেছে তার আয়ের পথটা। শিক্ষার্থীরা পড়তে আসছে না আর, তাতে মানবেতর জীবনযাপন করছেন তিনি। চান সবার একটু সহানুভূতি আর সরকারের সার্বিক সহায়তা। এখন বাঁচাই কষ্ট। করোনা ভাইরাসের জন্য আমার ছাত্র নাই, আমিও ছাত্রদের বাড়ি যেতে পারি না, তারাও বাসায় আসতে পারে না। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এই ভাঙ্গা ঘর, পানি পড়ে, সাপ যায়, ব্যাঙ যায়, আমি তো কিছুই করতে পারি না। আমার স্বামী একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, চলতে পারে না, তার খুব কষ্ট। স্থানীয়রা জানান শারীরিক প্রতিবন্ধী জগন্নাথ খুবই কষ্টে আছেন পরিবার নিয়ে। সে কোনোদিন ভিক্ষা করে নাই, কোনোদিন কারো কাছ থেকে চায় কোনো কিছু নেয় নাই। অভাব অনটনের মধ্যে দিন যাপন করতেছে, হয়তো অনেক সময় খায়া অনেক সময় না খায়া। আকুল আবেদন সরকারের কাছে যে কিনাকে জানেও তার দৃষ্টিকোণ থেকে একটা ঘর বা তার চুলা খাওয়ার মতো কিছু করে দেয়। তবে শিগগিরই বাসস্থান ও অন্যান্য সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা গৃহহীন, অসহায়, তাদেরকে ঘর দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা জগন্নাথ শীল তার মতো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এরকম মানুষদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। জগন্নাথ শীলের 2 ছেলে 1 মেয়ে। 10 বছর আগে বড় ছেলে বিয়ে করে সংসার থেকে পৃথক হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, 2000 কোটি টাকা মানি লন্ডারিং মামলায় পলাতক রয়েছেন চেয়ারম্যান, তবুও থেমে নেই তার দুর্নীতি। পলাতক অবস্থায় গাছ কাটা সহ বিভিন্ন প্রকল্প থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। এ অবস্থায় দ্রুত শহীদুল ইসলাম মজনুকে অপসারণের দাবি জানান এলাকাবাসী।
ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সকালে সদর উপজেলার হামদরডাঙ্গায় বাগডাঙ্গা, নাচন, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক কিষানি অংশ নেয়। এ সময় তারা 4টি গ্রামের মাঝে কৃষি জমিতে খাল খননের সিদ্ধান্তের নিন্দা জানান। তাদের দাবি, জমি হারিয়ে অনেক কৃষক নিঃস্ব হবেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দিলে সরকারের ইতিবাচক সমর্থন পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। পৌর অডিটোরিয়ামে উপজেলার উন্নয়নে 19টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে দলের ত্যাগী নেতাদের আর্থিক অনুদান ও প্রয়াত নেতাদের স্মরণ সভায়ও অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর সহ অনেকেই উপস্থিত ছিলেন। ভোরের সময়ে আরও থাকছে, চাঁদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরির উদ্যোগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু। বাগেরহাটের কেবি বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাগেরহাট শহরতলির এবং সবচেয়ে বড় সামুদ্রিক মাছের হাট কেবি বাজার। এই কেবি বাজারে ভোর থেকেই কিন্তু এখানে সামুদ্রিক মাছ এখানে বিক্রি শুরু হয় এবং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় সহস্রাধিক ক্রেতা এখানে জড়ো হয় প্রতিদিন। এবং এই মাছ এখানে কিন্তু এখানে সাগরের যে মাছগুলো এখানে পাওয়া যায় এর মধ্যে রয়েছে কলম্বো, ঢেলা, চেলা এবং ট্যাংরা, চন্দনা, জাবা, পোয়া, লইটা, মরমা এবং লোহাকড়া, টোনা মাছ এবং মেদ মাছ এবং শাপলা মাছ। এই যে মাছগুলো এখানে কিন্তু প্রতিদিন সকালেই এখানে বিক্রি হচ্ছে এবং এই শীতের শুরুতে যে সামুদ্রিক এই মাছের কিন্তু এই বাজারটা সবচেয়ে বড় এবং এখানে মাছের এই সামুদ্রিক মাছের উপর অনেকের ঝোঁক রয়েছে ক্রেতা বিক্রেতাদের। আমরা কিন্তু এখানে আজকে এই সকালে দেখেছি যে নদীর বাজারের পাশেই যে দড়াটানা নদী রয়েছে, এই নদীর পাশেই কিন্তু এখানে নোঙর করে ট্রলার এবং এই ট্রলার নোঙর করার পরেই কিন্তু এখান থেকে মাছ সহজে পরিবহনযোগ্য করে। আমরা এখানে একজন ক্রেতাকে জানতে চাইবো যে এখানে আসলে মাছের হাটের কি অবস্থা এবং এই বাগেরহাটে আসলে ঐতিহ্যবাহী এবং এখানে যে বাজার রয়েছে এই বাজারে আসলে মাছ কেনা বেচা করেন, আসলে কি ধরনের মাছ এখানে পাওয়া যায়, আসলে কেমন ক্রেতারা এখানে আসে? এখানে গ্রাম পর্যায়ে যত এই বাগেরহাট জেলার বাইরের বহির্গত লোকজন আসে, আইসে এখানে মাছ টাছ কিনে বাগেরহাটের সমুদ্র সৈকতের সম্পূর্ণ মাছ, ভ্যারাইটিস মাছ এবং ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়, দেশে বিদেশে রপ্তানি হয়। এইটাই। আচ্ছা, উনি যেমনটা জানিয়েছিলেন যে এখানে আসলে মাছ বিক্রি করে এখানে যে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অনেক মাছই এখানে ওঠে এবং আমরা আসলে দেখেছি যে এখান থেকে বিভিন্ন ভ্যান এবং ঝুড়িতে করে মাছ এখানে সাজিয়ে এবং বিভিন্ন হাট বাজারে নিয়ে যায় এবং এখানে যে সাধারণ যা ক্রেতারা আছে ক্রেতার বাইরেও কিন্তু অন্যান্য সাধারণ মানুষ এখান থেকে মাছ ক্রয় করে কম মূল্যে। এবং আমরা এখানে দেখেছি যে সাগরের বিভিন্ন প্রকার মাছ 200 থেকে 300 টাকা সর্বোচ্চ এবং নিচে 100 টাকা পর্যন্ত মাছের কেজি রয়েছে এবং এখানে লইটা মাছ রয়েছে, ঢেলা মাছ রয়েছে এবং পোয়া মাছ রয়েছে, জাবা মাছ। এই মাছগুলোর দাম কিন্তু একটু কম হওয়ার কারণে সামুদ্রিক মাছের প্রতি যে মানুষের ঝোঁক এবং ক্রেতারা কিন্তু এখানে এসে ভিড় করেন। এখানে আমরা দেখেছি যে আসলে শুধু বাগেরহাট জেলার নয়, এখানে পিরিজপুরের একটি অংশ, গোপালগঞ্জের একটি অংশ এখানে কিন্তু মাছ কেনার জন্য এখানে আসেন এবং তারা কিন্তু এখানে মাছ ক্রয় করে এখান থেকে তারা নিয়ে যান বিভিন্ন হাট বাজারে। আসলে আমরা জানতে পেরেছি এখানে যারা আড়তদার রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই যে শীতের শুরুতে যে মাছের
আমদানিটা কেবল শুরু হয়েছে, আর কয়েকদিন পরই এখানে প্রায় কোটি টাকার উপরে প্রতিদিন মাছ বিক্রি হবে এবং এই সামনের গণের পরই এমনটাই জানিয়েছেন এখানে যারা আড়তদার রয়েছেন তারা। আমরা আসলে আপনাদের জানাচ্ছি যে বাগেরহাটের কিন্তু উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এবং এই দরাটা নদীতে এবং এই ট্রলারগুলো নোঙর করার কারণে কিন্তু সহজভাবে এই মাছটা পরিবহনযোগ্য হওয়ার কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় থাকে। আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই 1984 সালে যখন এই কেবি বাজারটা স্থাপিত হয় এরপর থেকেই এই বাজারটি কিন্তু জমে ওঠে। এখানে নানা বয়সী মানুষ কিন্তু এখানে মাছ ক্রয় করতে আসেন এবং অনেক নারীরাও পর্যন্ত এখানে মাছ ক্রয় করেন। এখানে যে মাছের যে ধরন রয়েছে এবং বিভিন্ন রকমের মাছ, এর পাশাপাশি আপনার রয়েছে ইলিশ যেটা আসলে এখানে কিন্তু সবচেয়ে ইলিশের মাছের কেনাবেচা হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই অবরোধের পরে কিন্তু এই শীত শুরুতে এখন কিন্তু ইলিশটা কম হলেও কিন্তু অন্যান্য মাছের আমদানি কিন্তু এখানে বেশি রয়েছে। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে এখানে যে মাছ বিক্রি হয় এবং এই মাছ এখানে কিনতে এসে আসলে কোনো বিড়ম্বনায় পড়েন কিনা বা আসলে কেমন? না কোনো সমস্যা নেই। কেমন ঠিক মাছ কেনা ভালো, কেনা বেচা ভালো। কোথায় নিয়ে যান মাছগুলো? এই বিভিন্ন হাটে কাটে। হ্যাঁ, তাহলে আপনারা শুনছিলেন যে বিভিন্ন হাটে এই মাছগুলো নিয়ে যায়। তাহলে আমি একটু আপনাকে জানতে চাইবো যে আসলে মাছের যে এখানে আমদানি এটা মানে বছর জুড়েই থাকে কিনা, বা আসলে আপনারা এখানে কেনা বেচা করেন সেক্ষেত্রে কেমন লাগে? মানে এখানে ভালো আবার আপনার বছর জুড়ে আমদানি থাকে, বিভিন্ন হাট বাজারে নিয়ে যাওয়া হয়। কেমন ব্যবসা হয় মানে এই মোটামুটি খারাপ হয় না, ভালো। আচ্ছা, আমরা আপনাকে জানাচ্ছিলাম যে আসলে অনেকেই বলছেন যে এই বাজারটা আসলে ঐতিহ্যবাহী বাজার এবং এখানে মাছ কিনতে এসে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিধায় এখানে কিন্তু ভোর 5টা থেকেই কিন্তু এখানে মাছ বিক্রি হয় এবং চলে সকাল 8টা পর্যন্ত। আমরা আপনাকে জানিয়ে রাখি এখানে যে বিভিন্ন এলাকা থেকে যে মাছগুলো আসে গাড়িতে করে আসে এবং এখানে কিন্তু এই মাছের আমদানিটা বেশি থাকে এবং সামুদ্রিক মাছের যে কদর সেটা কিন্তু রয়েছে এই বাগেরহাটের ঐতিহ্যবাহী এই মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজার। আমার কাছে ছিল বাগেরহাটের কেবি বাজার থেকে মাছের কেনাবেচার এবং মাছের এখানে যে সরগরম এবং সর্বশেষ খবর। বাগেরহাট থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন আলী আকবর টুটুল। দিনাজপুরের হাটে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। কৃষকরাও শুরুতেই ভালো দাম পাচ্ছেন। প্রকারভেদে মোটা ধান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে দাম বেশি থাকায় সরকারি খাদ্য গোদামে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। আর কৃষি বিভাগ বলছে ফলন ভালোর পাশাপাশি কাঙ্ক্ষিত দামও পাচ্ছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের গোপালগঞ্জ হাট, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট ধান কেনাবেচা। এ অঞ্চলে দেরিতে আমনাবাদ হলেও আগাম জাতের বিনা ৭, স্বর্ণ, গুটি স্বর্ণ, হাইব্রিড ২৮, ২৯ এবং ৫১ জাতের ধান বাজারে উঠেছে। তবে চিকন সুগন্ধি ধান উঠতে আরও ১৫ দিন সময় লাগবে। আগাম জাতের ধান প্রতি মণ সর্বোচ্চ ১১২০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। বাম্পার ফলন হয়েছে, দামও ভালো পাচ্ছি। ধান নিয়ে এসেছিলাম ২০৩০ টাকা করে বিক্রি করছি। এইরকম যদি দাম পাই তাহলে আমরা কৃষকরা একটু লাভবান হতে পারবো। গতবার তো লস করেছি, এবার কিন্তু সরকার যে রেট দিচ্ছে তার থেকে বেশি পাচ্ছি আমরা। বেশি দামে ধান কিনে মিলে দিচ্ছেন পাইকাররা, তবে লাভ তেমন হবে না বলে আশঙ্কা তাদের। আমরা এবার বেশি দামে ধান কিনতেছি, সরকার যে দামের চালের রেট দিছে তাতে আমাদের পড়তে হবে না। কৃষকেরা তো ভালো দাম পাচ্ছে, খারাপ না তো, কারণ আমার ব্যবসার বয়সে এরকম বাজার আমি দেখিনি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে প্রতিকূলতা থাকা সত্ত্বেও গতবারের চেয়ে এবার আমন আবাদ বেশি হয়েছে। সরকারি রেটটা আমরা যে ধান প্রোটেকশন দিয়েছি এর ফলে কিন্তু এই বাজারটা তারা পাচ্ছে এবং চাষি ভাইরা খুবই খুশি এবং আমরা বাজারগুলোতে আমরা দেখছি যে প্রচুর ধান উঠছে। জেলায় এবার আমন মৌসুমে 2,60,000 হেক্টর জমিতে 7,75,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার পৌর সবজির আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু
আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। জানেন যে রিঙ্কু, ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে আসলে মুখরিত থাকে সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় পাইকারি সবজির আড়ত, সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজির আড়ত। আমরা ভোর থেকে আছি এবং দেখছি যে বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে আড়তটি, এবং ভোর থেকে বিভিন্ন উপজেলা থেকে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসলে আড়তে আসছে। আমি দেখেছি যে শীতকালীন সবজির কিন্তু আজকে আমদানি অনেকটাই বেশি, এবং দিন যত যাচ্ছে আসলে শীতকালীন সবজির এই দামও কিন্তু আসলে অনেকটাই কমছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি একজন আড়তদারের সাথে এখানে কথা বলতে চাই যে যে আজকে 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 আসলে আপনাদের আড়তে শীতকালীন সবজির আসলে আমদানি কেমন এবং কোন সবজির কি দাম আছে? আজকে সম্পূর্ণ সব সবজির দামই কমে গেছে, আর বিশেষ করে কমে গেছে মূলার দাম। মূলা আছে হলো 5 টাকা কেজি মূলা, আর ফুলকপির কেজি যাচ্ছে আপনার হলো 30 থেকে 35 টাকা। এবং শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে আমাদের সিরাজগঞ্জে আমদানি হয়েছে, এবং মানে এক কথায় প্রকাশ সর্বনিম্ন শ্রেণীর লোকও এখন সবজি খেতে পারবে, হাতে না গেলে সবকিছু এখন দাম, এই অল্প দাম, এবং সবকিছু দামই এখন ধরতে গেলে মানে একজন রিক্সাওয়ালাও সে 5 কেজি হলে সে কিনতে পারবে। 5 কেজি মূলার দাম 25 টাকা, অনলি 25 টাকা 5 কেজি মূলার দাম, সবকিছু দাম কমে গেছে। জি ধন্যবাদ কবির। একজন আসলে আড়তদার কিন্তু বলছিলেন যে শীত যত আসলে বাড়ছে শীতকালীন সবজির দামও কিন্তু আসলে কমছে এবং ক্রেতাদের নাগালে চলে আসছিল বলে সেই আড়তদার কিন্তু আসলে জানাচ্ছিলেন। আমি যদি আজকে সবজির দাম আপনাকে জানাতে চাই, ফুলকপি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে 35 টাকা, মূলা বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, এবং কাঁচা মরিচ যেটি রয়েছে সেটি 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। তো সব ধরনের দামই কিন্তু আসলে কমছে, কারণ শীত যত বাড়ছে আসলে সবজির দামও কিন্তু আসলে ধীরে ধীরে কমছে বলে জানাচ্ছে আড়তদার। আপনাকে আমি আরেকটু জানাতে চাই যে এই আড়তে কিন্তু সবচেয়ে বড় আড়ত এবং বিভিন্ন উপজেলায় উৎপাদিত সবজি নিয়ে কিন্তু কৃষকেরা প্রতিদিন ভোর রাত থেকে এখানে আসতে শুরু করে, এবং ভোর থেকে সকাল 9টা পর্যন্ত এখানে কেনা বেচা চলে, এবং 100টি দোকান রয়েছে এখানে, এবং 100টি দোকানে প্রায় 30 থেকে 40 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। তো আমরা বেশ কিছু আসলে এইখানে কথা বলেছি আড়তদারদের সাথে যে এইখানে যেগুলো সবজি বিক্রি সেগুলো কিন্তু আসলে পাইকারি, অর্থাৎ 5 কেজি তারা এক পাল্লা অর্থাৎ 5 কেজি ছাড়া কিন্তু আসলে কোনো সবজি আসলে বিক্রি করে না। তো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে এখন যে সবজির দাম সেই কারণে কিন্তু সব ক্রেতাদের আসলে নাগালের মধ্যেই আসলে চলে এসেছে, এবং সব ধরনের সবজির দাম কমে গেছে। এবং আমরা লাউ দেখেছি, বিভিন্ন সাইজের লাউ এখানে রয়েছে, এবং 20 থেকে 25 টাকা সেই লাউগুলো আসলে বিক্রি হচ্ছে। তো এখন পুরোদমে কেনা বেচা চলছে, এবং সব উপজেলা থেকে বিক্রেতারা আসছে এবং তারা কেনা বেচা করছে। আমরা দেখেছি যে সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শাক, লাল শাক, কচু শাক, লাউ শাক, তারপরে পালং শাক সহ বিভিন্ন ধরনের শাকও আমরা দেখেছি, এবং শসা দেখেছি, গাজর দেখেছি। তো এক কথা বলা যায় যে এখন কিন্তু আসলে শীতের যে সবজির যে মৌসুম সেটি কিন্তু আসলে পুরোদমে চলছে, এবং সব ধরনের শীতের সবজির আমদানি ধীরে ধীরে বাড়ছে বলে জানাচ্ছে আমাদেরকে আড়তদাররা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লাউ রয়েছে, মূলা রয়েছে, শসা রয়েছে, শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু আসলে পুরোদমে কেনা বেচা চলছে, এবং সব ধরনের সবজি গত সপ্তাহের থেকে এই সপ্তাহে আরো দাম কমেছে, যে কারণে আসলে কেনা বেচাও আসলে বাড়ছে। আড়তদাররা যেটি বলছে যে আসলে দিন যত যাচ্ছে ততই কিন্তু আসলে এই সবজিগুলোর আসলে দাম কমছে। আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনি আসলে কি কি নিয়ে এসেছেন এখানে আজকে এবং দামটা কেমন? মূলা নিয়ে আসি। মূলা দাম কত? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। লাউ কত? লাউ 15 টাকা পিস। যে আপনি আরেকজন আসলে বিক্রেতার সাথে কথা বলছিলাম, আপনি শুনছিলেন যে সুন্দর সুন্দর মূলা রয়েছে, কিন্তু আসলে মূলা 5 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং লাউগুলো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। সব ধরনের সবজি রয়েছে, এবং এই আড়তদাররা যেটি বলছে যে কৃষকরা তাদের উৎপাদিত
এই সবজিগুলো ভোর থেকে নিয়ে আসে এবং এই সবজিগুলো কিন্তু আসলে টাটকা, ফরমালিন মুক্ত। আর আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে সিরাজগঞ্জ কিন্তু আসলে যমুনা নদী বেষ্টিত একটি এলাকা এবং এইখানে যমুনা নদীর চরেও কিন্তু আসলে সবজি উৎপাদিত হয়ে থাকে এবং এই সবজিগুলো তরতাজা সবজি প্রতিদিন নিয়ে আসে এবং প্রতিদিন এই 9টা 9:30 পর্যন্ত বিক্রি হয় এবং সবগুলো সবজি কিন্তু এখানে শেষ হয়ে যায়, কারণ কোনো সবজি আর থাকে না। আমরা দেখতে পেয়েছি যে সব সবজি প্রতিদিন নিয়ে আসে কৃষকেরা এবং প্রতিদিনই আসলে বিক্রি হয়। তো 100টি দোকানে কেনা বেচা চলছে এবং আড়তদাররা যেটি বলছে যে প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার সবজি কেনা বেচা হয় এবং এখন যে বাজার চলছে পুরোদমে এবং এখন বেচা কেনা চলছে বিভিন্ন উপজেলা থেকে এই সকল ব্যবসায়ীরা এসেছে, যারা খুচরা ব্যবসায়ী, তারা এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে তারা বিভিন্ন বাজার ঘাট এবং দোকানে তারা খুচরা দামে বিক্রি করে থাকেন। তো বিভিন্ন রাস্তার আমরা দেখেছি যে আড়তের রাস্তার দুই ধারে থরে থরে সাজানো রয়েছে সব ধরনের সবজি। শীতকালীন সবজির পাশাপাশি যে সকল শাক সবজি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন উপজেলায় চলে যাচ্ছে এবং আমরা দেখেছি যে হোটেল ব্যবসায়ী যারা রয়েছে, হোটেলে যারা ব্যবসা করে থাকেন, তারা প্রতিদিন ভোরে এখানে আসেন এবং এখান থেকে তারা কিনে নিয়ে যে তারা আসলে ব্যবসাটা করে থাকেন। তো এখানের যোগাযোগের জন্য যে আড়তের মাঝখানে রাস্তা, সেটির একটি সমস্যা রয়েছে আড়তদাররা, যে কারণে তাদের কিছুটা সমস্যা পড়তে হয় বলে জানিয়েছেন। আমরা আড়তদাররা যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে বলেছে। তো সব ধরনের সবজি আমরা দেখেছি এবং এইখানে যেগুলো সবজি রয়েছে সেগুলো টাটকা, ফরমালিন মুক্ত। আড়তদাররা বলছে যে এইগুলো কৃষকরা তাদের উৎপাদিত একদম সরাসরি ক্ষেত, তাদের যে ফসলি জমি রয়েছে সেগুলো থেকে নিয়ে আসে এবং আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে তারা এবারের যে ফসল তারা চাষ করেছেন সেগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে এবং তারা আশানুরূপ লাভও করতে পারবেন বলে জানিয়েছেন। কারণ আমি একটু বলতে চাই যে যখন শীতকালীন সবজি প্রথম উঠতে শুরু করে, অর্থাৎ আগাম শীতকালীন সবজি, তখন কিন্তু দাম অনেকটাই বেশি তারা বিক্রি করেছে এবং তারা যেটি বলছে যে তারা অনেকটা লাভবান হবে এবং এখন পুরোদমে কিন্তু শীতকালীন সবজি কেনা বেচা হচ্ছে এবং সব ধরনের শীতকালীন সবজিতে পরিপূর্ণ এই সিরাজগঞ্জের সবচেয়ে বড় সবজির আড়ত এবং দামও অনেকটাই আসলে কমে এসেছে, যে কারণে বেচা বিক্রি বেশ ভালো বলে জানিয়েছেন আড়তদাররা। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় সবজির বাজার, সিরাজগঞ্জ পৌর সবজির আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবির। রিঙ্কু কুণ্ডু জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে সবজি বাজারের পরিস্থিতি। ভোরের সময় আরও থাকছে, মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্যজয়ী জো বাইডেন। হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্পের নতুন করে মামলার হুমকি। চাঁদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষিত বেকারদের প্রশিক্ষিত করে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাদ পড়ছেন না স্থানীয়রাও। এই জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পের মাধ্যমে চালু করা হয়েছে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এতে নিজেদের গড়ে তুলতে নতুন সম্ভাবনার দ্বার খুঁজে পেয়েছেন তরুণ তরুণীরা। প্রকল্পটি চালু রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ফারুক আহমদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকার ত্রিপুরা জাতি মিলনায়তন। এখানে চলে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ। দল বেঁধে আসেন প্রশিক্ষণে অংশ নিতে তরুণ তরুণীরা, যাদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। স্থানীয়রাও পাচ্ছেন এই সুবিধা। এখনও চলমান কিছু প্রশিক্ষণ আমরা চালু রেখেছি, যার মাধ্যমে আমাদের এই অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সমতলে যে বসবাসরত যে বাঙালি যারা আছে তারাও প্রশিক্ষণ নিয়ে এখান থেকে সফলতা অর্জন করেছে। নৃতান্ত্রিক জনগোষ্ঠী তারা উপকৃত হচ্ছে, তারা যারা বেকার ছেলে মেয়ে যারা শিক্ষা অর্জন করছে তারা সেভাবে এই প্রশিক্ষণ নিয়ে তারা উপকৃত হচ্ছে। প্রতিটি দলে একসঙ্গে 10 জন করে প্রশিক্ষণ নেন। শুক্রবার ছাড়া প্রতিদিনই কর্মসংস্থান তৈরির এমন প্রশিক্ষণ চলে। কিছু একটা করতে পারি, স্বাবলম্বী হতে পারি, এজন্য আমি কম্পিউটারটা শিখতেছি।
বাড়তি ইনকাম হয়, যাতে নিজের পড়ালেখার খরচটা চালিয়ে যেতে পারি, সেজন্য আমি এই সেলাইয়ের প্রশিক্ষণটা নিতেছি। এখান থেকে যেটা শিখেছি সেটা আমার শিক্ষা পরবর্তীতে হচ্ছে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আমার কাজে লেগেছে। আমাকে ক্লাসে অ্যাসাইনমেন্ট করা কিংবা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাকে এটা অনেক হেল্প করেছে এই প্রশিক্ষণটা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীদের প্রশিক্ষণের ব্যবস্থা করায় খুশি সম্প্রদায়ের নেতা। আর প্রকল্পটি চালু রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ঊর্ধ্বতন কর্মকর্তা। কেন্দ্র যাতে ভালোভাবে চলে এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যেমন সহযোগিতা করা হয়, আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সার্বক্ষণিক এর খোঁজখবর রাখি। যে কোনো বিষয়ে যদি সহায়তা চায়, ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক জেলা প্রশাসন তাদেরকে সহায়তা করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে চাঁদপুরে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতোমধ্যে 640 জন তরুণ তরুণী প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থান খুঁজে পেয়েছেন। সময় সংবাদ, চাঁদপুর। করোনার কারণে দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এটি সকলের জন্য উন্মুক্ত করে দেন। তবে করোনার কারণে মাস্ক পরা সহ কিছু নিয়ম মানতে হবে আগতদের। একসাথে 100-র বেশি পর্যটক প্রবেশ করতে দেওয়া হবে না ঐতিহ্যবাহী এই স্থানটিতে। দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্রটি খুলে দেয় খুশি দর্শনার্থীরা। এর আগে গত 19 মার্চ করোনার কারণে তাদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। উত্তরা গণভবন প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনেককে মাস্ক দেয়া এবং সচেতনতা বাড়াতেও নানা কর্মসূচি নেওয়া হয়। ময়মনসিংহ এলাকার টাউন হল মোড় ও নতুন বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। এ সময় মাস্ক না পরায় 11 জনকে 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া যাদের কাছে মাস্ক নেই তাদেরকেও মাস্ক দেয়া হয়। রাঙামাটিতে কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখানে মাস্ক ছাড়া কাউকেই সেবা দেওয়া হচ্ছে না। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরার বিষয়েও অভিযান চালানো হয়। সর্বসাধারণের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে নেত্রকোনায় কঠোর হওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। গতকাল নিজ কার্যালয়ে এ বিষয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়। আজ থেকে এই ব্যাপারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলেও সভায় নিশ্চিত করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য বিভাগ, স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে ভার্চুয়াল ব্যবস্থাপনায় 10 উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান জানান, জেলার সকল স্থানে জনসমাগম হবে এমন সব অনুষ্ঠান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহযোগিতায় প্রতি উপজেলায় 2000 করে সাবান বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশের বাইরের খবর। সংযুক্ত আরব আমিরাতগামী ভিজিট ভিসার যাত্রীদের বাংলাদেশের ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সংযুক্ত আরব আমিরাত শাখা। অবিলম্বে তারা এই ধরনের হয়রানি বন্ধ করে ভিজিটধারীদের আমিরাত যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে দুবাইয়ের বাংলাদেশ কনসিউলেটে স্মারকলিপি দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ থাকলেও করোনার ক্ষতি পোষাতে সম্প্রতি শ্রমিক ভিসা ট্রান্সফার ও ভিজিটে আসা ব্যক্তিদের শ্রমিক ভিসার সুযোগ করে দিয়েছে দেশটি। বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও ইমিগ্রেশনে ভিজিটধারীদের বিভিন্নভাবে বাধা দেয় এই সুযোগটি কাজে লাগাতে পারছে না তারা। বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের বৈরী মনোভাবে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। আমাদের দেশে কিছু অসাধু কর্মকর্তা এবং একটা চক্র বিশেষ করে এটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসার ক্ষেত্রে। বর্তমানে যে এয়ারপোর্টে যে হয়রানি হইতেছে ভিজিট ভিসাধারী মানুষের সাথে, তো এই বিষয়ে একটা স্মারকলিপি কনসাল জেনারেল স্যারের কাছে দেওয়া হয়েছে যে যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা যায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দ। প্রপার কাগজ যদি থাকে তাহলে তারা সহসা যেন এই দুবাইতে আসতে পারে, তাহলে আমাদের রেভিনিউ এবং আমাদের এই সুবিধাটা যেন সরকার করে সেই ব্যবস্থা যেন করা হয়। এয়ারপোর্টে হয়রানির জন্য অনেক ভিসা মিস হয়ে যাচ্ছে,
টিকিটও ওরা মিস করতেছে। তো এতে আবার সাফারিং আমরা করতেছি। আর গরিব লোকগুলা যারা ভিসা টিকিট নিচ্ছে ওদের তো কি অবস্থা হয় জানেন। তবে অযৌক্তিকভাবে বাধা প্রদানকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল। প্রবাসীদের দেশে ও বিদেশে যাতে সকল প্রকার হয়রানি থেকে মুক্ত থাকতে পারেন সে ব্যাপারে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য যা কিছু করণীয় আমরা সেটি করব ইনশাআল্লাহ। শ্রমিক ভিসা লাগানোর সুযোগ পেয়ে বাংলাদেশিরাও দেশটিতে ব্যাপক হারে বিনিয়োগ করেছে। সরাসরি শ্রমিক ভিসা দেওয়ার সুযোগ না থাকায় ব্যবসায়ীরা ভিজিটে আত্মীয়স্বজন এবং পরিচিত লোকজন এনে জনবল সংকট মেটানোর চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইমিগ্রেশনের অযৌক্তিক বাধা বিনিয়োগকারীদের হতাশ করে তুলেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের সংখ্যা। আইরিশ নাগরিকত্ব থাকলেও তাদের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দিয়ে বাংলাদেশের প্রতি এক সেতু বন্ধন তৈরিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন বাংলা শিক্ষার ক্লাস, বাংলা পাঠশালা। আয়ারল্যান্ড থেকে রিপোর্ট সৈয়দ জুয়েলের। পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। শহীদ সালাম বরকত জব্বার সহ অনেকের আত্মত্যাগে অর্জিত এই বাংলা ভাষা পৃথিবীর অনেক দেশেই যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের ভাষার বড় এক স্বীকৃতি। বিদেশি মাটিতে বাংলা ভাষার গাঁথনি আরো মজবুত করতে পরবর্তী প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে আয়ারল্যান্ডে শুরু হয়েছে বাংলা পাঠশালা, অনলাইন বাংলা ক্লাস। প্রথমবারের মতো চালু হওয়া বাংলা পাঠশালার উদ্যোগে খুশি কমিউনিটি ব্যক্তিত্বরাও। সব ধরনের সহযোগিতার পাশাপাশি এই মহতি উদ্যোগকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। অনলাইন বাংলা পাঠশালার সার্বিক সাফল্য কামনা করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উদ্যোক্তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। এই কার্যক্রমে আমাদের ছেলেমেয়েদের বাংলা পড়া এবং শেখার আগ্রহ ও উৎসাহ পাবে। বাংলা ভাষা শিখতে পারলে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এতে করে পরবর্তী প্রজন্মের মাঝে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হবে বলে মত বাংলা পাঠশালার এই শিক্ষিকার। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানরা যেন বাংলা ভাষাটা ভালো করে শিখতে পারে। এতে করে ভাষার প্রতি তাদের একটা ভালোবাসা জন্মানোর পাশাপাশি দেশের প্রতিও দায়িত্ববোধ তৈরি হবে বলে মনে করি। শুক্র, শনি, রবি এ 3 দিনে একদিনে 10 জন করে 30 জন নিয়ে শুরু করলো বাংলা পাঠশালা। প্রবাসে ভালোবাসায় বাংলা ভাষা এই স্লোগান নিয়েই আয়ারল্যান্ডে পথ চলা শুরু করলো বাংলা পাঠশালা। বিদেশের মাটিতে আমাদের সন্তানদের মাঝে মায়ের এই ভাষা চর্চা দেশের প্রতি মমত্ববোধে আরও এক ধাপ এগিয়ে যাবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বের বিলাসবহুল, ব্যয়বহুল আর জনপ্রিয় পর্যটন স্থান হংকংয়ের পর্যটন খাত। অলস পড়ে আছে পর্যটক আনাগোনায় ব্যবহৃত বাসগুলো। সরকারি প্রণোদনায় কোনো রকম বেতন ভাতা দিয়ে চালু আছে ট্রাভেল এজেন্সিগুলো। শহরকেন্দ্রিক পর্যটন সচল রাখতে নানা উদ্যোগ নিচ্ছেন সংশ্লিষ্টরা। হংকংয়ের উত্তরের কন্টেইনার বন্দরে 100-র উপরে ট্যুরিস্ট বাস অলস পড়ে আছে। ধুলোয় ঢাকা পড়া বাসগুলোর চলাচল বন্ধ প্রায় 10 মাস ধরে। করোনা মহামারীতে জাঁকজমক এ শহরে বিদেশি পর্যটক আসা বন্ধ থাকায় এলাকাটি পরিণত হয়েছে বাসের কবরস্থানে। অথচ সাবেক ব্রিটিশ এই কলোনি গেল বছরও বিশ্বের শীর্ষ পর্যটন শহর ছিল। দেখে মনে হচ্ছে জায়গাটা বাসের কবরস্থান হয়ে গেছে। বাসগুলোর মতো আমাদেরও কোনো আয় নেই। আমার প্রতিষ্ঠানের মতো অনেক ট্রাভেল এজেন্সি সরকারের কাছ থেকে ভর্তুকি প্রয়োজন। সরকার ভর্তুকি বন্ধ করে দিলে ব্যয় আরও কমিয়ে আনতে হবে। বেকার কর্মীদের কোনো রকমে বেতন দেওয়ার পরিস্থিতিও আর থাকবে না। মহানগরীর সব শিল্প খাতের ঘুরে দাঁড়ানোর জন্য দেশটির সরকার 20 লাখ কর্মজীবীকে ভর্তুকি দিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি ঘোষণা এসেছে নভেম্বর পর্যন্তই চালু থাকছে এই প্রকল্প। আয়ের অন্য কোনো পথ না থাকায় কর্মীদের মজুরি দিতে না পারার পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে অনেক ব্যবসা। সরকারি তথ্য বলছে করোনার কারণে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হংকংয়ের প্রতি মাসে 96 থেকে 99% পর্যটক কমেছে। করোনা পরীক্ষা করে সিঙ্গাপুরের সাথে প্রাথমিক অবস্থায় মাত্র 200 জন যাত্রীর একটি ফ্লাইট চালু হয়েছে, যেটি চলছে দিনে একবার। ট্রাভেল বাবলও এত সহজে হবে না। সিঙ্গাপুরে অনেক কঠোর বিধিনিষেধ, তার উপর যে ফ্লাইট চালু আছে তাতেও যাত্রী নগণ্য। ট্যুরে যেতে $774 করে লাগছে, তার মধ্যে করোনা পরীক্ষার জন্য লাগছে আরো $260, যা অনেক ব্যয়
ব্যয়বহুল। হংকংয়ের নেতা ক্যারি ল্যাম চীনের সাথে সীমান্ত যোগাযোগ চালুর আশা প্রকাশ করলেও চীনের তরফ থেকে নেই কোনো সবুজ সংকেত। হংকংয়ে কোভিড রোগী শূন্যে না নামা পর্যন্ত চীন সীমান্ত যোগাযোগ শুরু না করতে ইচ্ছুক। গেল বছরের সরকার বিরোধী আন্দোলনে অনেকটাই ধস নেমেছে দেশটির পর্যটন খাতে। দেউলিয়া হয়েছে অনেক ট্যুর অপারেটর। চলতি বছরের করোনা সংকটে আরও বিপর্যস্ত চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির পর্যটন খাত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত মনোনীত করেছেন তিনি। প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবেন এভরিল হেইন্স। অন্যদিকে ভোট কারচুপির অভিযোগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের করা মামলার শুনানি নাকচ করে দিলেও আরও মামলার হুমকি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর এবার প্রশাসন গোছানোর কাজে হাত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নামের গুঞ্জনের মধ্যেই সোমবার এক বিবৃতিতে বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সাবেক সিআইএর উপপরিচালক এভরিল হেইন্সকে নবগঠিত প্রশাসনে যুক্ত করার ঘোষণা দেন। জলবায়ু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে কাজ করবেন জন কেরি। অন্যদিকে প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দেবেন হেইন্স। এই দুই কূটনীতিকের নাম ঘোষণার মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। দায়িত্ব নিয়ে অর্থনৈতিক মন্দা ও করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে মার্কিন মেয়রদের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং ক্ষমতা আঁকড়ে রাখতে মরিয়া তিনি। পেনসিলভেনিয়ায় বিলম্বিত মেইল ব্যালট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে আবারও মামলা করার পরিকল্পনা করছেন ট্রাম্প। ওমর ইনান, সময় সংবাদ। টাঙ্গাইলে আবারও সরগরম ক্রীড়াঙ্গন। করোনা পরিস্থিতিতে শারীরিক ফিটনেস ফেরাতে ভোরের আলো ফোটার সাথে সাথে টাঙ্গাইলের আউটার স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার ও নারী ফুটবলাররা। এদিকে ক্রিকেট ও ফুটবল অনুশীলনে মাঠের সমস্যা আর স্বজন প্রীতির অভিযোগ নারী ফুটবল কোচ ও ক্রিকেট প্রশিক্ষকের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে বিস্তারিত রিপোর্ট। দীর্ঘদিন করোনায় ঝিমিয়ে পড়ার পর আবারও টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন সরগরম হয়ে উঠেছে। এতদিনের ক্ষতি পুষিয়ে নিতে সকাল বিকেল দুই বেলা নিয়মিত অনুশীলন করছে উঠতি খেলোয়াড়রা। ভোরেই শুরু হয় প্রশিক্ষণ। নিজেদেরকে তুলে ধরতে সব চেষ্টাই করছে তারা। প্রশিক্ষকও বাড়তি সময় দিয়ে তাদেরকে প্রস্তুত করছেন। আস্তে আস্তে শারীরিক ফিটনেস ফিরে পাওয়ায় খেলার জন্য প্রস্তুত হচ্ছে তারা। তবে অনুশীলনের জন্য ভালো ও পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। জেলার স্টেডিয়ামটি দীর্ঘদিন পড়ে থাকলেও উদীয়মান খেলোয়াড়দের অনুশীলনের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ খেলোয়াড়দের। লকডাউন খেলার পরে এখন প্র্যাকটিস শুরু হয়েছে, যেহেতু করোনাকালীন একটু স্বাস্থ্য ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি পার করেও আমরা প্র্যাকটিস আসছি। মাঠে প্র্যাকটিস করে আমরা শারীরিক ফিটনেস ফিরে এনেছি। আমরা এখন যে কোনো গেমের জন্য প্রস্তুত নিতে পারছি। প্র্যাকটিস শুরু হয়েছে কয়েকদিন হয়েছে, এই কয়েকদিনের মধ্যে আমাদের ফিটনেস মোটামুটি ফিরে এসেছে। কিছু কিছু সমস্যা আছে, যেমন আপনাদের মাটির সমস্যা। তো কর্মকর্তারা ছাড়া আমাদের একটাই অনুরোধ যে আমাদের জন্য একটু মাঠ দেওয়া হোক। এদিকে অভিভাবকরা তাদের সন্তানদের প্রশিক্ষণ করাতে এসে নানা সমস্যার কথা জানিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্র্যাকটিসটা বাইরে করতে হচ্ছে, তো যদি এটা স্টেডিয়ামের ভিতরে হতো তাহলে ভালো হতো। ক্রিকেটটা আরো একটু উন্নতি হইলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হতো। এখানে নিরপেক্ষ কোনো সিলেকশন টিম নাই, এটা খুবই জরুরি সিলেকশন টিম থাকাটা। এদিকে নারী ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষক স্টেডিয়াম ব্যবহার করতে না দেয়া সহ স্বজন প্রীতির অভিযোগ করেছেন জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট বোর্ডের জেলা কোচের বিরুদ্ধে। মাঠের ক্রাইসিসটা আসলে আছে। ফুটবলের জন্য আসলে একটা আলাদা মাঠ মনে করেন যে দরকার। প্রতিভাবান অনেক ক্রিকেটার আছে, তারা যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় এবং এখানকার সিলেকশনের মাধ্যমে এরা ভালো ক্রিকেট নৈপুণ্য দেখে এরা যেন টাঙ্গাইল এবং বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে অবদান রাখতে পারে। টাঙ্গাইলে মোট 3টি ক্রিকেট কোচিং সেন্টার রয়েছে। এতে প্রায় 5 শতাধিক প্রশিক্ষণার্থী ছেলেমেয়ে রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।
দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ বঙ্গবন্ধু টি-20 কাপে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তার দল জেমকন খুলনা। দিনটিকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তামিম ইকবাল। সাকিবের উপস্থিতি শোভা বাড়াবে পুরো টুর্নামেন্টের, মন্তব্য মুশফিকুর রহিমের। আর তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর বিশ্বাস, প্রত্যাবর্তনেই বাজিমাত করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিষেধাজ্ঞা উঠে গেছে প্রায় 1 মাস হতে চলল, কিন্তু 22 গজে পুরনো রূপে সাকিব আল হাসানকে দেখা যায়নি। অবশেষে ফুরোচ্ছে সাকিবের মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। দেশে ফেরার পর থেকেই তিনি থেকেছেন শিরোনামে। এবার বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট শুরুর আগেও সব আলো সাকিব আল হাসানের দিকে। সাকিব সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেল বছরের অক্টোবরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দীর্ঘ বিরতি গেছে, তবে সাকিবকে ভালো চেনা তার 1.5 দশকের সতীর্থদের। বঙ্গবন্ধু টি-20 কাপে তামিম মুশফিকরা তার প্রতিপক্ষ হলেও বিশ্বসেরার ফেরার প্রাক্কালে সবার কণ্ঠেই সাকিব স্তুতি। ওয়ার্ল্ড ক্রিকেটই ওয়েট করছে যে সে আমাদের নাম্বার 1 অলরাউন্ডার এবং আমাদের নাম্বার 1 প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্টের জন্য একটা বড় পাওয়া, এবং আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে তারাও ওর সাথে খেলবে এবং ওর এগেনস্টে খেলবে, এটা অনেক কিছু শিখতে পারবে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। I'm sure our fans will be waiting to see him. সবারই প্রত্যাশা সাকিবের প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। ব্যতিক্রম নন তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলের সেরা ক্রিকেটারকে নিয়ে তার প্রত্যাশাটা আকাশচুম্বী। আমরা সবাই খুশি ওর জন্য যে ও ব্যাক করেছে। আমরা সবাই জানি সাকিবের ইম্পর্টেন্স কতটুকু, সেটা ইন্টারন্যাশনাল অ্যারিনাতে হোক আর ডোমেস্টিক অ্যারিনাতেই হোক। আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। ওই রাস্টিনেসও আমি দেখছি না, আমার মনে হয় যে ও খুবই উদ্গ্রীব খেলার জন্য। ফেরার দিনে দারুণ এক মাইল ফলক হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র 30 রান করলেই স্বীকৃত টি-20তে আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে 5000 রান ও 300 উইকেট অর্জনের কীর্তি করবেন সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বেক্সিমকো ঢাকা আর ভিনস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-20 কাপের। দলের সেরা তারকা সাইফুদ্দিনের না থাকাটা অস্বস্তিকর হলেও ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য পদ্মাপাড়ের রাজশাহীর। অধিনায়ক শান্ত বললেন, টি-20তে হতে পারে যে কোনো কিছুই। অন্যদিকে অধিনায়ক হিসেবে দলকে ট্রফি জেতানোর লক্ষ্য নিয়ে আসর শুরু করতে যাওয়া মুশফিকের ভাবনাও প্রথম ম্যাচে জয়। মিরপুরে দ্বৈরথটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। অসুস্থ পৃথিবীতে এ যেন নববার্তা, নতুন স্বপ্ন দেশের ক্রিকেটে। প্রতীক্ষার পালা শেষ, অপেক্ষাটা প্রথম বলের। তারকায় ঠাসা ঢাকার পাশে যেন কিছুটা বিবর্ণ রাজশাহী। ইনজুরিতে খসে পড়েছে দলটির বড় তারা সাইফুদ্দিন, তবুও প্রত্যয় পদ্মাপাড়। রাজশাহীর সেই আস্থার বড় কারণ হয়তো অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত, যার ভেলকিতে সবশেষ প্রেসিডেন্টস কাপে শিরোপা জিতিয়েছিলেন দলকে। তাই তো প্রতিপক্ষের ভয়ে ভীত নয়, বরং আস্থা রাখতে চান নিজ দলের সামর্থ্যে। অবশ্যই সাইফুদ্দিন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি হয়তোবা প্রথম 6-7 দিন আমরা পাচ্ছি না। 6-7 দিন পরে আরেকটা রিপোর্ট পাবো, বাট আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নেই। সবাই সবার জায়গা থেকে ওয়েল প্রিপেয়ার্ড। ক্যাপ্টেন্সি একটা আলাদা পার্ট, ওইটা আমার যতটুকু দায়িত্ব পালন করা ওটা করবো, বাট পাশাপাশি আমার পারফর্ম করা, আমার রেগুলার রান করা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং ওই জায়গাতে আমি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি এবং ফোকাস রাখছি যে কিভাবে রেগুলার রান করা যায়। দেশের ঘরোয়া ক্রিকেটের অধিনায়কত্ব আর মুশফিক যেন এক আক্ষেপের নাম। এবার ঢাকার হয়ে লক্ষ্য সেই অপবাদ ঘোচানোর। নামের ভারী কি নয়, রুবেল রনিদের নিয়ে খেলতে চান ইতিবাচক ক্রিকেট। টি-20 ফরম্যাটটা আসলে এমন একটা ফরম্যাট, এখানে আসলে রেজাল্ট কখনো গ্যারান্টিড না। প্রথম আমাদের টার্গেট যে টপ 4-এ যেন আমরা যেতে পারি, এবং ডেফিনেটলি তারপরে যেন ফাইনালটা খেলতে পারি। আর যেটা বললেন যে অবশ্যই আলটিমেট রেজাল্ট তো থাকবে চ্যাম্পিয়নশিপ, তো ইনশাল্লাহ সেই দিকেই আমাদের লক্ষ্য আছে, এবং আমরা আশা করছি শুরুটা যেন ভালো করতে পারি। প্রথম ম্যাচ বলেই এদিন আলাদা স্পটলাইট থাকবে দু দলের টপ অর্ডারদের ওপর। লড়াইটা অভিজ্ঞ বনাম তারুণ্যের, দ্বৈরথটা করোনাকালেও নিজেদের মুনশিয়ানা প্রমাণের। কাগজে কলমে এগিয়ে ঢাকা, তবে ওসবে থোড়াই কেয়ার নাচমূলের রাজশাহীর। তাই তো মাস্কের এই দুনিয়ায় সব ছাপিয়ে অপেক্ষাটা এক জমজমাট সূচনার। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। কদিন আগে দল নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানালেও আসর শুরুর আগে সেই দলেই আস্থা রাখছেন তামিম ইকবাল।
আর খুলনা চায় শুধু কাগজে কলমে না, মাঠের খেলাতেও তাদের শক্তিমত্তার প্রমাণ দিতে। দু দলেরই লক্ষ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আসর শুরু করার। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। নামের আগে বিপিএল নেই, কিন্তু আবহ অনেকটা সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতোই। বিদেশি ক্রিকেটার না থাকলেও দেশের তারকাদের ছড়াছড়ি। এদিক দিয়ে আসরের অন্য 4 দলের চেয়ে কাগজের হিসেবে এগিয়ে জেমকন খুলনা। মাহমুদুল্লাহ, সাকিব, ইমরুল, বিজয়, আলামিন নামগুলোই দেয় যার যথার্থতা। আসর মাঠে গড়ানোর আগেই গায়ে লেগে গেছে ফেভারিটের তকমা, তবে এতেই নির্ভর হওয়ার সুযোগ নেই। খুলনার অধিনায়কও দিলেন তেমনই বার্তা। মাঠের খেলাতেই তারা প্রমাণ দিতে চান ফেভারিট তকমার। আপনি যত বড় নামই থাকেন, যত ভালো ক্রিকেটারই হন, দিন শেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। ওই রেপুটেশনটা যারা আমরা বিয়ার করি, সেটা সবসময় আমাদের প্রমাণ করার একটা তাগিদ থাকে এবং এটা থাকাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের প্রমাণের অনেক কিছু আছে, যেহেতু আমার মনে হয় যে ডোমেস্টিক বেস্ট প্লেয়ারদের মধ্যে আমাদের প্রতিযোগিতাটা, তো সেটা প্রমাণের লক্ষ্যে আমরা নামবো ইনশাল্লাহ। মাহমুদুল্লাহ ঠিক বিপরীত অবস্থা তামিম ইকবালের ফরচুন বরিশালের। কদিন আগে দল নিয়ে নিজের অসন্তুষ্টির কথা বলেছিলেন সরাসরি, তবে ভোল পাল্টে এবার সেই দল নিয়েই দেখছেন আশা। বড় দলের তকমা না থাকাটাই তার কাছে ইতিবাচক। অনেক সময় আপনি দেখেন না যে অনেক স্ট্রং টিম থাকে, বাট এন্ড অফ দ্য ডে ওরা ট্রফিও জিততে পারে না। আবার দেখবেন যে একটা অতটা স্ট্রং না, বাট দে আর উইনিং দ্য ট্রফি বিকজ দে আর প্লেইং ওয়েল ইন দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট। সো আমি আশা করতেছি যে আমরা এই টুর্নামেন্টে ভালো খেলবো, আর যদি আমরা ভালো খেলি, হু ইজ স্ট্রং পেন অন পেপার, ইট ডাজন্ট ম্যাটার। প্রথম ম্যাচ হওয়ায় সতর্ক দু দলই, তবে দলের সঠিক সমন্বয় খোঁজার সঙ্গে শুরুটা জয় দিয়ে করতে চান দু দলের অধিনায়ক। যে কোনো টুর্নামেন্টের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, তো টু গেট ব্যাক দ্যাট কনফিডেন্স ইন দ্য টিম এবং ইন্ডিভিজুয়ালি। আমরা যদি এদের সাথে ভালো একটা স্টার্ট করতে পারি, নাথিং লাইক ইট, এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের খবর। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ভোর থেকে শুরু হয়েছে যোগ ব্যায়াম প্রশিক্ষণ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। আমরা সরাসরি তার কাছে যাব। নূর। ধন্যবাদ কবির। আমি এখন আছি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। এখানে আজ কিছুক্ষণ আগে থেকেই যোগব্যায়াম বা ইয়োগা যে অ্যাসোসিয়েশনের আয়োজনে যে যোগব্যায়াম শুরু হয়েছে, এখানে সকাল থেকে কিশোরগঞ্জের কয়েক শত 200-র উপরে যারা যোগব্যায়ামে অংশ নিতে আসছেন তারা বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত, এবং তারা এখানে আসছেন, তারা যেটি বলছেন এখানকার যে ক্রীড়া অফিসে আয়োজন করেছে, যে যোগব্যায়াম আয়োজন করেছে ক্রীড়া অফিস, তারা যেটি বলেছেন যে এই যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর মন গঠনের পাশাপাশি তারা নিজেকে চাঙ্গা রাখবে এবং বিভিন্নভাবে তারা নিজেরা মনোযোগী হবে খেলার প্রতি, শরীরের প্রতি বিভিন্নভাবে তারা মনোযোগী হবে। এবং এইখানে যে আজকে ওই যে ইয়োগা অ্যাসোসিয়েশনের যে আয়োজনটির আজকে প্রথম দিন, আজকে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে, এখনো ওইভাবে শুরু করা যায়নি। অসংখ্য যারা অংশ নিতে এসেছেন তারা মাঠ যে কুয়াশার ভেজা থাকায় এবং কুয়াশা থাকায় তারা এখনো ওইভাবে শুরু করতে পারেনি। তারা প্রস্তুতি নিচ্ছে, সীমিত পরিসরে তারা যে যোগাসন শুরু করেছে। আর যে যোগাসনে যারা অংশ নিচ্ছে, যারা কিশোরগঞ্জের বিভিন্ন ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় যারা খেলোয়াড় রয়েছে, তারাই মূলত এই সকালের সেশনে অংশ নিয়েছে। এর পরপরই যারা বিভিন্ন অন্যান্য আজকে যে 3টি সেশন হবে সকাল থেকে, আজকে যে সেশনটি এখন এর মধ্যে শুরু হয়েছে, এটি শেষ হওয়ার পরে আরো 2টি সেশন হবে যোগাসন বা যোগ ব্যায়ামের মাধ্যমে। আর এখানে যে যোগ ব্যায়াম যারা করছেন তাদের মধ্যে যে বিভিন্ন খেলোয়াড়রা আছে, কিশোরীরা আছে, প্রায় 200-র বেশি এরই মধ্যে আজকে রেজিস্ট্রেশন করেছে এবং যোগাসনে অংশ নিয়েছে। এরপর যারা বিভিন্ন হার্টের রোগী, ডায়াবেটিক রোগী বা বয়স্করাও দিনের অন্য 2টি সেশনে অংশ নেবে, যোগাসনে অংশ নেবে।
দেবে। আর এখানকার যে আসন যেটি আয়োজন করা হয়েছে, যে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলামিন তিনি যেটি জানিয়েছেন যে এই যোগাসনের মাধ্যমে দীর্ঘ করোনাকালীন যে মানুষের ঘর থেকে বের হতে পারেনি, ঘরে থাকতে হয়েছে, এরপরে যে মানুষ নিজেকে চাঙ্গা রাখতে এবং শারীরিকভাবে ফিট রাখতে তারা এই অনুষ্ঠানটি, এই যোগাসনটি আয়োজন করেছে। আর এখানে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন আপনাকে বলে রাখি, তিনি বাংলাদেশ যে ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, তিনি মূলত এই যোগাসনটির আয়োজন করেছেন এবং তিনি নিজে থেকে বিভিন্ন মেডিটেশন, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং যে নিজেকে কিভাবে মানসিকভাবে চাঙ্গা রাখা যায়, খোলা রাখা যায়, এই বিষয়টি মূলত এই আজকে তিনি শিক্ষা দিবেন। তো আমরা যদি একটু আমাদের যে ওই ইয়োগা অ্যাসোসিয়েশনের যিনি প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ হারুন, আমরা যদি একটু আজকে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন ওনার সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, যে আমরা একটু ওনার কাছে সেটা আমরা একটু ওনার কাছে জানতে চাইবো যে আজকে যে আয়োজনটি, যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমরা একটু যদি জনাব হারুন আপনার সাথে একটু কথা বলার যদি চেষ্টা করি, আজকের যে এই যে ব্যতিক্রমী আয়োজন এবং কিশোরগঞ্জ জেলায় এটি বলা যায় প্রথম আয়োজন, তো ওই যোগাসন বা ইয়োগা যে আয়োজন করেছেন, এটা আসলে উদ্দেশ্যটা কি, আর এতে করে যে আমাদের যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে কেমন মানসিক মেডিটেশন বলেন বা শারীরিক কতটা আপনি কি আশা করছেন? মূলত ইয়োগা হলো প্রত্যেকটা মানুষের সুস্থতার একটি এমন বিষয় যার মাধ্যমে আমরা আমাদের শরীর এবং মনকে সুস্থ, সুন্দর এবং সতেজ রাখতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কাঙ্ক্ষিত সাফল্য আছে সেই বিষয়টি প্রাপ্তিটি অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং প্রতিটি মানুষের সুস্থতার উদ্দেশ্যকে কেন্দ্র করে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন থেকে আমরা এসেছি এই কিশোরগঞ্জের মানুষের সুস্থতার বিষয়টিকে নিশ্চিত করার জন্য। তো এখানে যেটা দেখতে পেরেছি, এখানে জেলা ক্রীড়া অফিসার যিনি আছেন এবং অন্যান্য জেলা ক্রীড়া সংস্থা, ডিসি মহোদয়, এডিসি মহোদয় যারা আছেন, ওনাদের বিশেষ একটি আন্তরিকতা এবং ইচ্ছা ছিল যে এই ধরনের কোনো একটা ইভেন্টকে যদি প্রচার এবং প্রসার করা যায় তাহলে কিশোরগঞ্জবাসীর মানুষের স্বাস্থ্যের বিষয়টার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে থেকে এখানে এই কার্যক্রমটা শুরু করলাম, ভবিষ্যতে যাতে এখানে এই ডিসিপ্লিনটি আরো অনেক বেশি প্রচার এবং ধন্যবাদ আপনাকে। কবির, যেমনটি শুনছিলেন যে এইখানে যে ব্যতিক্রমী আয়োজনটি করা হয়েছে ইয়োগা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন, তাদের যোগাসন আয়োজন করা হয়েছে। তো কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে যে যোগাসনের আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। কবির, কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদ জানাচ্ছিলেন যোগব্যায়াম কার্যক্রমের খবর। বাদল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনেও। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে জামাল ভুঁইয়াদের ফিটনেস সম্পর্কে ধারণা পেতে হয়েছে ইয়ো টেস্ট। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন ফুটবলাররা। এদিকে জামাল ভুঁইয়াদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের খলিফা ফুটবল স্টেডিয়ামের চমৎকার প্রকৃতিও হৃদয় স্পর্শ করতে পারছে না জামাল ভুঁইয়াদের। সবার মাঝেই থমথমে ভাব। না ফেরার দেশে চলে গেছেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায়। তার মৃত্যুতে শোকের ছায়া কাতারে থাকা মামুনুলদের চোখে মুখেও। 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুশীলন। সকল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়াররা খুবই শোকাহত, কারণ আমরা এমন একজন মানুষ হারিয়েছি যিনি আমাদের বড় ভাইয়ের মতো এবং অভিভাবকের মতো বাদলদাকে। আমরা আসলে সত্যিকারের সবাই প্লেয়াররা খুবই শোকাহত। প্লেয়ারদেরকে অনেক সহযোগিতা করতো দাদা মেন্টালি, এবং আমাদেরকে অনেক দিক দিয়ে উনি বুঝে যেত যে আমাদের প্লেয়ারদের কীভাবে থাকতে হয়, কীভাবে চলতে হয়, প্লেয়ারদের অ্যাক্টিভিটিস কী।
কাতারে পৌঁছে কোয়ারেন্টিন সহ নানা জটিলতায় অনুশীলনে কিছুটা ঘাটতি তৈরি হয় এদিন ফুটবলারদের ফিটনেস সম্পর্কে সঠিক ধারণা পেতে করা হয়েছে ইয়ো টেস্ট। পরীক্ষায় সন্তুষ্ট ফিটনেস কোচ ইভান রাজলগ। ফুটবলাররাও কাতারের কন্ডিশনে মানিয়ে নিতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয় কোনো ঘাটতি রাখতে চাননি জামাল ভুঁইয়ারা। আগে ইয়ো টেস্ট করছি, ফিটনেস টেস্ট করছি, কারণ অনেকদিন পর আমরা প্র্যাকটিস করতেছি। সো কোচ স্টাফ ওরা দেখতে চায় ফিটনেস লেভেল কেমন। প্রস্তুতি আল্লাহর মধ্যে অনেক ভালো চলতেছে আমাদের, জিম সেশন, তারপর মাঠের সেশন, সব কিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। এদিকে বাংলাদেশ ফুটবল দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কাতারের বাংলাদেশ দূতাবাস। দলের ভালো ফলাফলের অপেক্ষায় আছেন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারাও। তাদের সাথে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা অত্যন্ত আশাবাদী যে কাতারের জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশ জয়লাভ করবে। 4 ডিসেম্বর কাতারের সঙ্গে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ। নাটোর শহরের হাজরা গ্রামের স্কুল শিক্ষক কার্তিক উদাস তার সহযোগীদের নিয়ে গড়ে তুলেছেন ভোলামন বাউল সংগঠন। ভোর থেকে নিজ বাড়িতে সঙ্গীত চর্চা করছেন তিনি। আমরা এখন সরাসরি সেখানে চলে যাব। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি নাটোর থেকে কার্তিক উদাস ও তার সহযোগীদের পরিবেশনায় সঙ্গীত উপভোগ করছিলাম আমরা।
বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে অন্যান্য উৎসবের মতো বড়দিনের আনন্দও যেন ফিকে হয়ে না যায়, তাই এক অভিনব উপায়ে সান্টাকে শিশুদের মাঝে আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক একটি প্রতিষ্ঠান। একটি ওয়েব পেজে সান্টা ক্লজ বসে থাকবে আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্যামেরার সামনে বসে শিশুরা কথা বলতে পারবে তার সঙ্গে। একই সঙ্গে নানা রকম মজার অঙ্গভঙ্গি করেও সান্টা আনন্দ দেবে শিশুদের। সান্তার কোলে বসে তার শুভ্র দাড়ি টানতে খুব পছন্দ করে শিশুরা, আর ভালোবাসে সান্তার কাছ থেকে মজার সব উপহার নিতে। প্রতি বছরই বিশ্বের অগণিত শিশু বড়দিনের আগের রাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে সান্তার জন্য। তবে এবার পরিস্থিতি একেবারে অন্যরকম। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে ফিকে হয়ে গেছে উৎসবের আনন্দ। সেই সঙ্গে সান্তার সঙ্গে উপস্থিত থেকে মজা করতে পারার অনিশ্চয়তাও রয়েছে। করোনা এই আনন্দকে হুমকিতে ফেললেও টেক কোম্পানি স্টোরিফাইল অনেকটা অভিনব পদ্ধতিতে সান্তা ক্লজ ও শিশুদের মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করে দিচ্ছে। একটি ওয়েব পেজের মাধ্যমে সান্তা ক্লজ ভার্চুয়ালি যুক্ত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে। শিশুরাও সরাসরি কথা বলতে পারবে সান্তার সঙ্গে। And that's why we've created the Santa HQ app. করোনার কারণে এবার স্বভাবতই শিশুদের সুযোগ মিলবে না সান্তার সঙ্গে সরাসরি দেখা করার, আর তাই আমরা এক অভিনব উপায়ে ক্রিসমাসে শিশুদের জন্য কিছুটা বিনোদনের ব্যবস্থা করেছি। ভার্চুয়াল এই প্ল্যাটফর্মে শিশুরা কেবল সান্তাকে দেখতেই পাবে না, তাকে প্রশ্ন করারও সুযোগ পাবে। কেবল মজার মজার প্রশ্ন নয়, বিনোদনের বাইরেও শিশুরা এখানে কোভিড-19 সংক্রান্ত প্রশ্ন করতে পারবে প্রিয় সান্তাকে। আয়োজকদের বিশ্বাস, এর মধ্য দিয়ে শিশুরা করোনাকালের স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতন হতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী বছর ঠিক একইভাবে সান্তা ক্লজকে শিশুদের সামনে হাজির করা হবে বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান স্টোরিফাইল। মাহমুদা মনি, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনেই বাজিমাতের আশা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।